শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি নাবিলা ফেরদৌস। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। গ্রামীণ টেলিকমের শ্রমিকদের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিচার শুরু। সাক্ষ্য গ্রহণ 15 জুলাই। নির্দোষ দাবি আসামিদের। সাভারে নির্মাণাধীন বাড়ি থেকে হাড়গোড় উদ্ধার। পরিবারের দাবি এগুলো নিখোঁজ ব্যবসায়ী তোফাজ্জলের। জড়িত সন্দেহে মাদক কারবারির স্বপন গ্রেফতার। চট্টগ্রামে ভান্ডালজুড়ি পানি শোধনাগারে কাজ প্রায় শেষ। এ বছরই চালুর আশা। 10 লাখ মানুষের সুপেয় পানির সংকট দূর হবে বলছে কর্তৃপক্ষ। এবার বিস্তারিত সংবাদ। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিচার কার্যক্রম শুরু হলো আজ থেকে। আজ ঢাকার বিশেষ জজ আদালত 4 এই মামলার অভিযোগ গঠন করে। আগামী 15 জুলাই এই মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করা হয়েছে। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা এই মামলায় গত 1 ফেব্রুয়ারি ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। দুদকের উপপরিচালক বাদী হয়ে গত বছরের 30 মে মামলাটি করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। অভিযোগ গঠনের সময় ডক্টর ইউনূস সহ অন্যরা নিজেদের নিরপরাধ দাবি করেন। তারা আদালতের কাছে ন্যায় বিচার চান। আমি সবার আগেও প্রশ্নটা তুলেছি, আবারও সবার জন্য তুলছি, এটা কি ন্যায্য হলো নাকি? যে কোনো আমার বিষয় না, যে কোনো আসামি যার বিরুদ্ধে একটা কেস হতে যাচ্ছে তাকে খাঁচায় নিয়ে যাওয়া আমাদের নিয়ম। আমি যতটুকু জানি যে যতদিন আসামি অপরাধী প্রমাণিত না হচ্ছে ততদিন তিনি নির্দোষ, নিরপরাধ। চার্জ ফ্রেমিং এর আদেশে আমরা হাইকোর্টে যাব, কারণ এই ওনাদের বিরুদ্ধে অভিযোগ সঠিকভাবে গ্রহণ করা হয় নাই এবং এই এফআইআর এবং চার্জশিট যদি আদালত সত্য বলেও মনে করে, এই চার্জশিট এবং এফআইআর তার এই ধারাগুলি ডক্টর ইউনূস এবং সহ 14 জনকে কোনোভাবেই লায়াবল করে না, তাদেরকে দোষী সাব্যস্ত করে না। তিনি যদি একটি ভালো সিস্টেমের কথা যদি তিনি বলেন, সেকশন 3-তে শোনেন না, উনি জানেন না সেকশন 3 পরিবর্তন হয়েছে এভিডেন্স অ্যাক্টে। এখন উনি যদি বাড়িতেও থাকেন, উনি যদি পৃথিবীর যে প্রান্তেই থাকেন, তিনি ইচ্ছা করলে এই বিচারে অংশগ্রহণ করতে পারেন ভার্চুয়ালি। এদিকে নিজের বিচার প্রক্রিয়া নিয়ে ডক্টর ইউনূস যা বলে বেড়াচ্ছেন তা অসত্য এবং বাংলাদেশের মানুষের জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে আইনমন্ত্রীর সাথে ইইউ ও 6 দেশের রাষ্ট্রদূতের বৈঠক শেষে আইনমন্ত্রী এমন মন্তব্য করেন। বলেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে যেসব মামলা চলছে সে সম্পর্কে রাষ্ট্রদূতরা বিস্তারিত জানতে চাইলে তা তাদের জানানো হয়েছে। মন্ত্রী জানান, বাংলাদেশকে নিয়ে আইএলও যে নালিশ করেছিল তা প্রত্যাহারে ইইউভুক্ত রাষ্ট্রগুলো সহযোগিতা চাওয়া হয়েছে। দেশের যে কোনো নাগরিক দেশের আইন ভঙ্গ করে তার যেরকম বিচার হয়, ডক্টর ইউনূসের ঠিক সেইভাবে বিচার হচ্ছে। কিন্তু আমি এটা বলেছি যে ডক্টর ইউনূস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। সাভারে একটি নির্মাণাধীন বাড়ি থেকে মাটি চাপা দেওয়া নরকঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। কাপড় দেখে মরদেহটি 14 মাস আগে নিখোঁজ ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের বলে দাবি করেছে পরিবারের সদস্যরা। ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে সাভারের সিরিয়াল কিলার মাদক কারবারি স্বপনকে। প্রতিনিধি সৈয়দ হাসিবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2.5 বছর বয়সী অবুঝ সন্তান ওমর কোনো কিছু বুঝে ওঠার আগেই হারিয়েছে তার বাবা তোফাজ্জল হোসেনকে। দিনের পর দিন অপেক্ষায় এভাবে খোঁজ মিলবে ওমরের বাবার তা ভাবতেই পারেননি স্ত্রী রানী বেগম। ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। আমি চাই যারা এই ধরনের কাজ করছে আমার স্বামীর, তাদের ফাঁসি হওয়া উচিত।
আমার সরকারের কাছে একটা আবেদন যে আমার স্বামীর সঠিক বিচার চাই। আমি আমার সন্তান আছে একটা ছোট, আমি এই সন্তান নিয়ে কই দাঁড়াবো, কার কাছে যাবো? আমরা যেটা জানতে পারছি যে ওই বাবার ডিলার, বাবার ব্যবসা করে, তাই বাবা ওরে বেচতে দিব না, আমার ভাই এলো বাধা দিচ্ছে, এই জন্য আমার ভাইকে মেরে ফেলছে। গেল বছরের 19 এপ্রিল সাভার থেকে নিখোঁজ হন স্থানীয় ব্যবসায়ী তোফাজ্জল হোসেন টুনো। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা করেন টুনোর পরিবার। মামলাটি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ তদন্ত করে আসছিল। সম্প্রতি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ সীমা নামে এক নারী নিখোঁজের ঘটনায় মাদক কারবারি সাইফুলকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তিতে মাটি চাপা অবস্থায় নিখোঁজ সীমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ব্যাপক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে 14 মাস আগে নিখোঁজ তোফাজ্জল হোসেন টুনো হত্যাকাণ্ডে জড়িত থাকার কথাও। এরই ধারাবাহিকতায় সাভারের সিটিলেন মহল্লায় দোতলা বাড়ির নিচতলার মেঝে খুঁড়ে পাওয়া যায় হাড়গোড় ও শার্ট। সীমা অপহরণ এবং পরবর্তীতে যে সীমা হত্যাকাণ্ড, এই মামলার সূত্র ধরে আমাদের ঢাকা জেলা পুলিশের ডিবি এবং সাভার থানা পুলিশ এই স্বপনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে আজকে সে এই হত্যাকাণ্ড, বিশেষত এই তনুকে হত্যাকাণ্ড ঘটনাও সে স্বীকার করে এবং সে তার এখানে আপনারা দেখেছেন যে নির্মাণাধীন যে বাড়িটি, এই বাড়ির নিচেই এই তনুকে গ্রেপ্তার করে এবং সে তনুকে সে অপহরণ করে সে তার বাড়ির নিচে মাটি চাপা দিয়ে সে মেরে এবং ওখানে সে তার বাড়ি বানিয়ে এই তনুর লাশটি তারা গুম করার চেষ্টা করেছে। প্রাথমিকভাবে শার্ট দেখে হাড়গোড় টুনোর বলে নিশ্চিত করেছে তার পরিবার। তবে ডিএনএ টেস্টের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। মাছরাঙা নিউজ ডেস্ক। চট্টগ্রাম ওয়াসার ভান্ডারজুড়ি পানি শোধনাগার প্রকল্পের 90% কাজ শেষ। চলতি বছরের মধ্যে এটি চালু করার আশা কর্তৃপক্ষের। এটি থেকে প্রতিদিন 6 কোটি লিটার পানি উৎপাদন ও সরবরাহ করা যাবে। এর ফলে দক্ষিণ চট্টগ্রামের কয়েকশো শিল্প কারখানার পাশাপাশি 10 লাখ মানুষের সুপেয় পানির সংকট দূর হবে। এ নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। গেল কয়েক বছরে দক্ষিণ চট্টগ্রামে গড়ে উঠেছে কোরিয়ান ইপিজেড, চায়না ইকোনমিক জোন, সিইউএফএল সহ কয়েকশো কারখানা। এসবের পানির চাহিদা মেটাতে তোলা হয় প্রচুর পরিমাণে ভূগর্ভস্থ পানি। এতে স্তর নেমে যাওয়ায় 1000 ফুট গভীরেও পানি পাওয়া যায় না। পানির লেয়ার হচ্ছে অনেক নিচে, প্রায় 800-900 ফুট আপনার ইয়া করতে হয়। তো ওয়াসার লাইন যদি যায়, প্রতিটা ঘরে ঘরের মানুষ সুবিধা পাবে, পানির কষ্ট থেকে মুক্তি পাবে। এখানে আসলে পটিয়াতে পানির সমস্যা, শুধু পটিয়া না, প্রায় বিভিন্ন এলাকায় পানির সমস্যা আছে। আপনার এখন পটিয়াতে প্রায় জায়গায় এটা এখন দ্বিতীয় টাউন হয়ে গেছে। এখানে প্রত্যেকটা এখন বিল্ডিং, এখন এই বিল্ডিংয়ে এখন টিউবওয়েল বসানো প্রায় অসম্ভব। দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া, কর্ণফুলী ও আনোয়ারা এই 4 উপজেলার আবাসিক ও শিল্প কারখানায় পানির সংকট দূর করতে 2019 সালে শোধনাগারের কাজ শুরু করে চট্টগ্রাম ওয়াসা। প্রকল্পের অগ্রগতি এখন পর্যন্ত আমরা 90% অগ্রগতি বলছি। তার মানে হচ্ছে আমরা প্রকল্পের মূল ট্রিটমেন্ট প্ল্যান্ট, 2টা জায়গায় 2টা রিজার্ভার এবং 130 কিলোমিটার পাইপলাইন স্থাপন কাজ সম্পন্ন হয়েছে। তবে আমাদের এই প্রকল্পের আওতায় 2টা নদী ক্রসিং আছে। 2টা নদী ক্রসিংয়ের একটা নদী ক্রসিং কমপ্লিট হয়েছে, আর একটা নদী ক্রসিং বাকি আছে। কোরিয়া ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এই শোধনাগারের দৈনিক সরবরাহ ক্ষমতা 6 কোটি লিটার, যাতে 4 উপজেলার শিল্প কারখানা সহ 10 লাখ মানুষের পানির চাহিদা মিটবে। পটিয়াতে এবং বোয়ালখালীতে ইন্ডিভিজুয়াল হাউস কানেকশন কাজ চলতেছে এবং বিভিন্ন শিল্পাঞ্চলে আমরা হাউস কানেকশন ওদের শিল্পের কানেকশন নেওয়ার জন্য আমরা চিঠিপত্র দিয়েছি। আশা করি ওনারাও এই 3 মাসের মধ্যেই হয়তো ওনাদের কানেকশনগুলো আমরা লাগাই ফেলতে পারবো। এই প্রকল্পের আওতায় আসলে 6 কোটি লিটার পানি উৎপাদিত হবে, যার ধরেন 4.5 কোটি লিটারের মতো আমরা ইন্ডাস্ট্রিগুলোতে দিব, আর 1.5 কোটি লিটার আমরা আবাসিক গ্রাহকদেরকে পানি সরবরাহ করব। চলতি বছরের মধ্যে কাজ শেষ করে এটি চালুর কথা জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। আমাদের সময় আগামী জুন পর্যন্ত আছে। আমরা এই মাস ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করলেও আগামী জুনের মধ্যে আমরা ইনশাল্লাহ আশা করতেছি যে কোনো প্রকারে পানি চালু করে দেবো। কর্ণফুলীর তীর ঘেঁষে জ্যৈষ্ঠপুরার 41.26 একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে এই শোধনাগার। এতে খুশি স্থানীয়রা। এখন তো পানির সমস্যা, না সামনে ওয়াসার লাইন দিলে সুবিধা, আরো সুবিধা হবে। পটিয়ার আনাচে কানাচে যদি এটা সব জায়গায় যদি দেওয়া সম্ভব, তাহলে মানুষ পানির কষ্ট থেকে অনেক মুক্তি পাবে। এই ওয়াসা এখানে পটিয়াতে হবে, সেটা কখনো কল্পনাও করতে পারিনি। সেটা আমি কখনো আমি স্বপ্নও ভাবি না যে ওয়াসা এখানে হবে।
2016 জানুয়ারিতে একনেকে অনুমোদন পায় প্রকল্পটি। শুরুতে 1036 কোটি টাকা খরচ ধরা হলেও 2 দফা মেয়াদ বাড়ানোর কারণে তা এখন দাঁড়িয়েছে 1995 কোটিতে। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। 24 ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য ও 72 ঘন্টার মধ্যে পশুর হাটের বর্জ্য পরিষ্কারের ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করে কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস ঈদের দ্বিতীয় দিনের মধ্যে ঢাকাবাসীকে কোরবানি শেষ করার আহ্বান জানান। বলেন, পরিচ্ছন্নতা কাজে নিয়োজিতরা টানা 3 থেকে 4 দিন কাজ করেন। পশুর হাটের ব্যবস্থাপনা ঠিক রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি দাবি করেন, হাটের কারণে নগরে যানজট হবে না। জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় প্রথম জামাত হবে জানিয়ে তিনি বলেন, এবার 35,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন। নারীদের কূটনীতিকদের জন্য নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের প্রায় 72 ঘন্টা একটানা কার্যক্রম চলে, আমাদের কেউ বিশ্রাম নিতে পারে না। এর জন্য আমি সকলকে অনুরোধ করব যে 2 দিনের মধ্যে, ঈদের দিন এবং পরের দিন, এই 2 দিনের মধ্যেই যেন সকল কোরবানি সম্পন্ন করা হয়, যাতে করে এর পরবর্তীতে আর নতুন করে কোনো কোরবানির পশুর বর্জ্য আর সৃষ্টি না হয়। রাজধানীতে জোর করে কোনো হাটে কোরবানির পশু নামাতে বাধ্য করার অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ। এ ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে মহানগর পুলিশ ট্রাফিক বিভাগ। সকালে মিন্টো রোডের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিবুর রহমান ঈদে ফিটনেসবিহীন বাস না চালানো, টার্মিনালের বাইরে সড়কে বাস থামিয়ে যাত্রী না তোলা ও অতিরিক্ত ভাড়া না নিতে পরিবহন সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এছাড়াও মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ ও হেলমেট পরা নিশ্চিত করা সহ পিকআপ ও ট্রাকে যাত্রী বহন না করার পরামর্শও দেন তিনি। নির্ধারিত হাট ছাড়া পশু নামানো হলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। যেই গরুর গাড়ির সামনে যেই স্টিকার লাগানো থাকবে, যেই হাটের নাম লেখা থাকবে, যেই হাটের বিবরণী থাকবে, সেই গরুর গাড়িকে আমরা সেই হাটে ডাইরেক্ট করব। কোন অবস্থাতেই মাঝপথে বা অযাচিতভাবে কেউ গরুর গাড়িকে থামাবে না এবং মোটরসাইকেল চালক এবং আরোহী তারা যেন সর্বদা হেলমেট পরিধান করে। চুক্তিতে নিয়োগ পাওয়াদের পদোন্নতি বাতিল সহ বেশ কিছু দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা। মহাখালী স্বাস্থ্য ভবনের সামনে সকালে অবস্থান ও প্রতিবাদ সভার আয়োজন করে তারা। 28তম বিসিএস থেকে 42তম বিসিএস এর অনেকেই এতে অংশ নেন। আন্দোলনকারীদের অভিযোগ, চুক্তিতে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতি দেওয়া হয়েছে। বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে বিভিন্ন শর্ত পূরণ করার প্রয়োজন হলেও অ্যাডহক নিয়োগপ্রাপ্তদের তা ছাড় দেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এটি স্থগিতে 2019 সালের একটি রিট পিটিশন আছে বলে জানান স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা। সরকারি চাকরি সমস্ত ক্যাডারের বিধিমালা অনুযায়ী তারা যেদিন থেকে এনক্যাডারমেন্ট হবে তারা পদোন্নতির ক্ষেত্রে সিনিয়রিটি পাবে তৎকালীন সময়ের লাস্ট বিসিএস এর পর থেকে। ডিপার্টমেন্টাল পরীক্ষা দেওয়া লাগে, ফাউন্ডেশন ট্রেনিং করা লাগে, সিনিয়র স্কেল পাস করা লাগে, কিন্তু যারা এনক্যাডারমেন্ট হয়েছে তাদেরকে সবকিছু ডিঙ্গিয়ে তাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে। 35,000 লোককে বঞ্চিত করে মাত্র 2,000 লোককে সুবিধা দেওয়ার জন্য এই ধরনের কোনো আইন নতুন করে করার, বেআইনি আইন নতুন করে করার কোনো যৌক্তিকতাই আসলে নেই। এবার রাঁধুনির সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। দিনাজপুরের হিলিতে প্রথমবারের মতো গড়ে উঠেছে মহিষের খামার। কোরবানির ঈদ উপলক্ষে সেখানে অস্ট্রেলীয় ও ভারতীয় জাতের মহিষ মোটাতাজা করা হচ্ছে। হিলি প্রতিনিধি হালিম আল রাজের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2021 সালে ভারত বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র কয়েকশো গজ দূরে হিলিতে মহিষের এই খামার গড়েছেন স্থানীয় সুমন মিয়া। শুরুতে 4টি থাকলেও এখন তার খামারে রয়েছে 138টি মহিষ। কোরবানি উপলক্ষে খড়, ঘাস, ভুসি সহ দেশীয় খাবার খাইয়ে মোটাতাজা করা হচ্ছে সেগুলো। ভারত থেকে অবৈধ পথে মহিষ না আসলে ভালো লাভের আশা করছেন সুমন মিয়া। গরু বসে কয়েক বছর ধরে আমি খালি লসই করতেছি। কেন জানেন? সরকার সারা বছর গরু নিবে না ভারত থেকে, কুরবানি ঈদের 15 দিন আগে থেকে ভারত থেকে গরু নেই। ফারামালা মোলে মর, বাঁচলে বাস। এই জন্য গরুর উপর ভক্তি আর নাই। এই জন্য আমি 3 বছর ধরে মোষ পুষতেছি। আল্লাহ চায় আমি লাভবান আছি মোষ পুষে। এদিকে খামার গড়ে তোলায়
কর্মসংস্থান হয়েছে 10 থেকে 12 জনের, যারা একসময় সীমান্ত দিয়ে অবৈধ মালামাল বহনের কাজ করত। মশা প্রায় খাওয়ার আমরা খিলাই, প্রায় 10 জন লোক আছি। আমরা সকালতে মহাজনের ঘাস আছে, ঘাস লিয়ে আসি, খের আছে, খের লিয়ে আসি। এরই মধ্যে মহিষ কিনতে খামারে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের পাইকাররা। আমরা এই মহিষের বড় খামার দেখতে আসছি, দেখে যদি 2-10টা হয় কিনে নিয়ে চলে যাবো, নিয়ে যায় হাটে বেচে 10 টাকা রোজগার হয়, খাবো। মহিষের যে দাম চাইছে মহিষ দামে হচ্ছে না। সীমান্তে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এই ধরনের আরো খামার গড়তে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কিন্তু মহিষের খামার একটা লাভজনক ব্যবসা বলা যায় এবং এটা একটা প্রোটিনের একটা বিশাল সোর্স। খামার ইজিলি স্বয়ংসম্পূর্ণ হতে পারবে। যদি কেউ এই ধরনের খামার গড়ে তুলতে চায়, আমরা আমাদের দপ্তর থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। গরুর চেয়ে দাম কম এবং মাংসের স্বাস্থ্য ঝুঁকি কম থাকায় কোরবানির জন্য মহিষের ভালো চাহিদা আছে দেশে। মাছরাঙা নিউজ ডেস্ক। এবার অন্য প্রসঙ্গ। বাস্কেটবলের প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন চাঁদপুরের একই প্রতিষ্ঠানের 3 শিক্ষার্থী। আগামী 14 জুন তারা প্রশিক্ষণের জন্য রওনা হবেন। স্পোর্টস ভিজিটর প্রোগ্রামের আওতায় চাঁদপুর বাস্কেটবল একাডেমির সহযোগিতায় তারা এই প্রশিক্ষণ নিতে যাচ্ছেন। প্রতিনিধি নুরুল আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাস্কেটবল খেলার উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের জন্য আমেরিকা যাওয়ার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে চাঁদপুর সদরের বীর প্রতীক মমিনুল্লাহ পাটোয়ারি একাডেমির একাদশ শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার, সদ্য এসএসসি পাশ করা ইতিয়া আক্তার ও নবম শ্রেণীর ফারহানা আক্তার। ক্যাপ্টেন সুমাইয়া আক্তার সহ প্রশিক্ষণের সুযোগ পাওয়া 3 জনেরই বেড়ে ওঠা অজপাড়া গায়ে। নানা প্রতিকূলতা পেরিয়ে বাস্কেটবলে দেশের বিভিন্ন জায়গায় সুনাম অর্জন করে তারা। এই 3 শিক্ষার্থী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর সহ বিভিন্ন জায়গায় বাস্কেটবল টুর্নামেন্টে অংশ নেয়। প্রথম ধাপ সিলেক্ট করে ওখানে আমরা নাম দিই, আর অনেক ব্যাপার ছিল কাগজপত্র নিয়ে, সেগুলি আমরা জমা দিই। সেখান থেকে আমাদেরকে অনেকগুলি ধাপের মাধ্যমে সিলেক্ট করা হয়েছিল। আমি খুবই নার্ভাস ছিলাম। আমাকে যখন জিজ্ঞাসা করতেছে আমার হাত পা কাঁপতেছে ইংরেজিতে, আরো আমি তো বলতে পারিনি। ওরা অর্ধেক বলি আমাকে বাংলা বললে ভালো হয়। পরে বললো আমরা কখনই এখানে যাওয়ার আশা করিনি, আমাদের স্বপ্নে ছিল, বাট এখন বাস্তবে খুবই ভালো লাগছে। তারা ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে দেশের বাস্কেটবলকে সারা পৃথিবীর বুকে তুলে ধরবেন, এমনটাই আশা সবার। বাস্কেটবল সবচেয়ে বেশি খেলা হয় হলে এনবি, যেটা আমেরিকাতেই হয়, সবচেয়ে উন্নত তারাই, এবং ওখানে যে ওরা প্রশিক্ষণ নিয়ে আসলে ওরা হয়তো ভবিষ্যতে আরো ভালো খেলবে। 4 থেকে 5 বছর যাবৎ দেশে বলা আসছে ধারাবাহিকভাবে খেলাধুলা করে আসছিল, তারই ধারাবাহিকতায় তাদেরকে নির্বাচন করেছে। এই একাডেমির ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় এবং বিভিন্ন অঙ্গনে তারা অবদান রাখবে। এদিকে শনিবার বিকেলে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসক কামরুল হাসান তাদের প্রত্যেককে আর্থিক সহায়তা প্রদান করেন। তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন। আমেরিকার লস অ্যাঞ্জেলসের স্পোর্টস ডিপ্লোমেসির আওতায় ইয়ুথ স্পোর্টস অ্যান্ড উমেন্স ইমপ্রুভমেন্ট এই প্রশিক্ষণের আয়োজন করেছে। আগামী 15 জুন থেকে 29 জুন পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। তাদের বাংলাদেশি কোচ হিসেবে থাকবেন ইব্রাহিম মোহাম্মদ। বাংলাদেশ থেকে দেশি বোলার্স নামের একটি সংস্থার ব্যবস্থাপনায় 2018 সাল থেকে দেশের অনূর্ধ্ব 18 নারীদের বাস্কেটবল, ফুটবল ও ভলিবল নিয়ে উচ্চ প্রশিক্ষণ দিয়ে আসছেন। এবছর বাংলাদেশ থেকে 5 জন মনোনীত হয় আমেরিকায় প্রশিক্ষণের জন্য। অন্য 2 জন হচ্ছেন ঢাকার ইরাদা আজম ও সাফরিনা জারিন। মাছরাঙা নিউজ ডেস্ক। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। গ্রামীণ টেলিকমের শ্রমিকদের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিচার শুরু। সাক্ষ্য গ্রহণ 15 জুলাই, নির্দোষ দাবি আসামিদের। সাভারে নির্মাণাধীন বাড়ি থেকে হাড়গোড় উদ্ধার, পরিবারের দাবি এগুলো নিখোঁজ ব্যবসায়ী তোফাজ্জলের। জড়িত সন্দেহে মাদক কারবারির স্বপন গ্রেফতার। চট্টগ্রামে ভান্ডারজুড়ি পানি শোধনাগারে কাজ প্রায় শেষ। এ বছরই চালুর আশা 10 লাখ মানুষের সুপেয় পানির সংকট দূর হবে বলছে কর্তৃপক্ষ। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।